বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকে আমাদের ফিনান্স ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা গত ক্লাসে তোমাদের দেখিয়েছিলাম যে অসমান কিস্তি, ভবিষ্যৎ মূল্যের কিস্তি এবং সঞ্চয়পত্র বা সরল সুদের বিভিন্ন অঙ্ক গতকালকে আমরা তোমাদেরকে প্র্যাকটিস করিয়েছিলাম। আজকে আমরা তোমাদের রুল 72, 69 এবং ঋণ পরিশোধ সূচি এই সম্বন্ধে আমরা কয়েকটা অঙ্ক তোমাদের আলোচনা করে দিব। আসো চলো আমরা দেখি রুল 72 বা রুল 69 বলতে কি বোঝায়। তোমরা এটা প্রবাবলি 19ও শিখে আসতে পারো বা এখনো তোমাদের আমরা শিখিয়ে দিচ্ছি। রুল 72 বা 69 বলতে মূলত বোঝায় যে কত সুদের হারে বিনিয়োগকৃত অর্থ দ্বিগুণ হবে তা নির্ণয় করার যে প্রক্রিয়া, সেটাকেই মূলত বলা হচ্ছে রুল 72 বা রুল 69। আমি আবারও বলে দিচ্ছি, কত সুদের হারে বা কত সময়ে তোমার বিনিয়োগকৃত অর্থ দ্বিগুণ হবে তা নির্ণয় করার যে প্রক্রিয়া, সেটাকে বলা হচ্ছে রুল 72 বা 69। একটু মনোযোগ সহকারে শুনবে। 72 ইউজ করা হবে শুধুমাত্র বার্ষিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে। আমি আবারও বলে দিচ্ছি, 72 ইউজ করা হবে বা ব্যবহার করা হবে শুধুমাত্র বার্ষিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে, আর 69 ব্যবহার করা হবে বার্ষিক চক্রবৃদ্ধি বাদে অন্যান্য যে চক্রবৃদ্ধি আছে সেই চক্রবৃদ্ধির ক্ষেত্রে অবশ্যই তোমরা রুল 69 ব্যবহার করবে। এই হচ্ছে তোমার 72 নির্ণয়ের ক্ষেত্রে n এর মান তুমি কিভাবে নির্ণয় করবে। 72 কে আয় বা সুদের হার দিয়ে ভাগ করবে, আর যদি তোমাকে আয় বা সুদের হার নির্ণয় করতে বলে সেই ক্ষেত্রে 72 কে তুমি n বা সময় দিয়ে ভাগ করবে। এখন আসো রুল 69 এর সূত্র। এই ক্ষেত্রে তুমি n বা সময়ের মান বের করার ক্ষেত্রে 0.35 এটা হচ্ছে সূত্রের প্লাস, এই ক্ষেত্রে ঠিক সেম 69 কে তুমি আয় বা সুদের হার দিয়ে ভাগ করবে। আবার আয় নির্ণয়ের ক্ষেত্রে বা সুদের হার নির্ণয়ের ক্ষেত্রে তুমি 69 কে n দিয়ে ভাগ করবে, আর 0.35 তোমার সূত্রের একটা মান এটা থাকবে। এই হচ্ছে মোটামুটি তোমাদের 72 এবং 69 নির্ণয়ের সূত্র। চলো আমরা 72 এবং 69 এর একটি অঙ্ক দেখে আসি, এবং এর পাশাপাশি তোমাদেরকে প্রকৃত সুদের হার বা কার্যকরী সুদের হার যখন সংজ্ঞাটা শিখিয়েছিলাম, আমরা বলেছিলাম যে আমরা ওই রিলেটেড একটা অঙ্ক পরবর্তীতে করব, এবং এই 72 এবং 69 এর সাথে আমরা প্রকৃত বা কার্যকরী সুদের হারের একটা অঙ্ক দেখব। চলো আমরা দেখি অঙ্কগুলো। দেখো এখানে উল্লেখ রয়েছে, জামিল আইএফসি ব্যাংকে 4 বছরের জন্য 1 লক্ষ টাকা জমা রাখলেন, কত হার সুদে উক্ত টাকা দ্বিগুণ হবে। এখানে খেয়াল করে দেখো যে কোথাও কিন্তু চক্রবৃদ্ধির কথা উল্লেখ নেই। যদি বার্ষিক চক্রবৃদ্ধি বা চক্রবৃদ্ধির কথা উল্লেখ না থাকে, সেক্ষেত্রে দ্বিগুণের বিনিয়োগকৃত অর্থ দ্বিগুণ হবে এই অঙ্ক নির্ণয়ের জন্য অবশ্যই তুমি 72 ব্যবহার করবে। যেহেতু এখানে আমাদের কোনো কিছু উল্লেখ নেই, আমাকে সুদের হার বের করতে হবে, অবশ্যই আমি 72 এর সূত্র ব্যবহার করে অঙ্কটা সমাধান করার চেষ্টা করব। খেয়াল করে দেখো এখানে আমাদের i = 72 ডিভাইড বাই n, যেহেতু আমাদের সুদের হার নির্ণয় করতে বলা হয়েছিল, আমাদের n সময় দেওয়া ছিল 4 বছর। সেক্ষেত্রে আমরা 8 বছর, সেক্ষেত্রে আমরা 72 কে 8 দিয়ে ভাগ করলে আমাদের রেজাল্ট চলে আসবে 9%। এই হচ্ছে আমাদের 72 এর মাধ্যমে কত সুদের হারে বিনিয়োগকৃত অর্থ দ্বিগুণ হবে তা নির্ণয় করা প্রক্রিয়াটি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখন আমরা 69 এর একটি অঙ্ক দেখব। আলম ঋণ ব্যাংকে 20,000 টাকা 5 বছরের জন্য রাখলো, কত হার সুদে উক্ত অর্থ 5 বছরে দ্বিগুণ হবে যদি ব্যাংক অর্ধবার্ষিক ভিত্তিতে সুদ প্রদান করে। এখানে কিন্তু চক্রবৃদ্ধির কথা উল্লেখ রয়েছে এবং বিনিয়োগকৃত অর্থ দ্বিগুণ হবে কত সুদের হারে তা তোমাকে নির্ণয় করতে বলছে। অবশ্যই তুমি এখানে 69 উল্লেখ করবে, কেননা এখানে আমাদের চক্রবৃদ্ধি কথা উল্লেখ রয়েছে। চলো আমরা সমাধানটি দেখে আসি। এখানে আমাদের খেয়াল রাখবে যে n দেওয়া আছে 5 বছর, n এর মানটা আমাদের বসাতে হবে আর বের করতে হবে i এর মান। এই হচ্ছে আমাদের 69 এর সমাধান। i = 0.35 + 69 ডিভাইড বাই n, যেহেতু আমাদের n 5 বছর উল্লেখ ছিল, 5 দিয়ে ভাগ করলে এই রেজাল্ট চলে আসবে এবং দুটাকে প্লাস করলে 14.15%। এই হচ্ছে আমাদের 69 ব্যবহার করে সুদের হার নির্ণয় করার প্রক্রিয়া। ঠিক সেম ওয়েতে তোমরা সময়ের মানটাও এইভাবেই বের করবে, বাসায় প্র্যাকটিস করবে এই রিলেটেড অঙ্কগুলো। চলো আমরা প্রকৃত সুদের হারের একটি অঙ্ক দেখে আসি। জনাব রওশন পাবনা ব্যাংকে 10 বছরের জন্য 10,000 টাকা জমা রেখেছেন, সুদের হার 12%, ব্যাংক ত্রৈমাসিক ভিত্তিতে সুদ প্রদান করে, প্রকৃত সুদের হার কত। আমাদের এখানে প্রকৃত সুদের হার নির্ণয় করতে বলা হয়েছে। প্রকৃত সুদের হারের ক্ষেত্রে আমাদের মূলত দুইটা জিনিস অঙ্কে ব্যবহার করতে হয়, একটি হচ্ছে সুদের হার আর আরেকটি হচ্ছে চক্রবৃদ্ধি। এখানে খেয়াল করো আমাদের সুদের হার উল্লেখ রয়েছে 12%, আর যেহেতু ত্রৈমাসিক কথা বলা হয়েছে সেক্ষেত্রে আমাদের m এর মান ব্যবহার করতে হবে 4, কারণ আমরা আগেই শিখিয়ে দিয়েছিলাম ত্রৈমাসিক ভিত্তিতে যদি চক্রবৃদ্ধির কথা বলে দেয় সেক্ষেত্রে m এর মান হবে 4। আমরা সমাধানটি দেখে আসি।
এই হচ্ছে আমাদের প্রকৃত সুদের হার বা কার্যকরী সুদের হার নির্ণয় সূত্র 1 প্লাস আই বাই এম পাওয়ার এম মাইনাস 1 ইন্টু 100। এখানে মান বসালে তোমাদের ফাইনালি রেজাল্ট চলে আসবে 12.55%। এইভাবে তোমাদের প্রকৃত বা কার্যকরী সুদের হার নির্ণয় করতে হবে এই সূত্রের মাধ্যমে। তোমরা সূত্রগুলো অবশ্যই খাতায় একটা পেজে প্রত্যেকটা সূত্র আগে আলাদাভাবে নোট করে রাখবে, পরবর্তীতে তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করবে এবং সূত্রগুলো তোমাদের একটা গ্ল্যান্স দেখতে সুবিধা হবে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অঙ্ক। আমরা যে অঙ্কটা করার চেষ্টা করব এটা হচ্ছে ঋণ পরিশোধ সূচি বা ঋণ পরিশোধ তালিকা যদি বলে, তাহলে তুমি এই অঙ্কটা এইভাবে করার চেষ্টা করবে। অথবা প্রশ্নে অনেক সময় বলে দেয় যে সুদের পরিমাণ নির্ণয় করো বা আসলের পরিমাণ নির্ণয় করো, সুদ আসল অথবা ঋণ পরিশোধ সূচি এই ধরনের কথাবার্তা যদি প্রশ্নে চায়, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই ঋণ পরিশোধ সূচি বা ঋণ পরিশোধ তালিকা ব্যবহার করতে হবে। আর আরেকটা বিষয় একটু মাথায় রাখবে, ঋণ পরিশোধ সূচি করতে গেলে তোমাকে অবশ্যই কিস্তির মান আগে বের করতে হবে। যদি প্রশ্নে কিস্তির মান নাও চায়, তাও তোমাকে আগে কিস্তির পরিমাণটা বের করতে হবে, তারপরে তুমি ঋণ পরিশোধ সূচি বা তালিকাটা তৈরি করবে। কিস্তি ছাড়া বা কিস্তির টাকাটা ছাড়া তুমি কিন্তু ঋণ পরিশোধ সূচি নির্ণয় করতে পারবে না। চলো আমরা উদ্দীপকটা দেখে আসি। জনপাতি আধুনিকীকরণের জন্য আইএফআইসি ব্যাংক হতে 5 বছরের জন্য 15% হার সুদে 3,35,220 টাকা ঋণ নিয়েছেন। আগামী 5 বছরে প্রত্যেক বছর শেষে সমপরিমাণ কিস্তিতে ঋণ পরিশোধ করতে হবে। কিস্তির পরিমাণ কত? ঋণ পরিশোধ সূচি প্রস্তুত করো। সো উদ্দীপকে কিন্তু তোমাকে বলেই দিয়েছে যে তুমি কিস্তির পরিমাণ নির্ণয় করবে এবং ঋণ পরিশোধ সূচি বা তালিকা তুমি তৈরি করবে। এখন কিস্তির পরিমাণ আমাকে নির্ণয় করতে হবে, অবশ্যই আমাকে এখানে কিস্তি সূত্র ব্যবহার করতে হবে, কিন্তু আমি কোন ভ্যালুর কিস্তি সূত্র ব্যবহার করব, সেটা কি প্রেজেন্ট ভ্যালু না ফিউচার ভ্যালু? যেহেতু উদ্দীপকে আমার উল্লেখ রয়েছে যে আমি 3,35,220 টাকা ঋণ নিয়েছি, ঋণ বা ব্যাংক জমা বলতে আমরা বুঝবো প্রেজেন্ট ভ্যালুকে। যেহেতু আমার উদ্দীপকে প্রেজেন্ট ভ্যালু উল্লেখ রয়েছে, তাহলে অবশ্যই আমাকে বর্তমান মূল্যের কিস্তি সূত্র ব্যবহার করে আমাকে অঙ্কটি সমাধান করতে হবে। এখানে দেখো বলে দিয়েছে যে যেহেতু শেষে বলা রয়েছে, তাহলে অবশ্যই কিস্তির শেষের সূত্র ব্যবহার করে আমাকে কিস্তি এখানে নির্ণয় করতে হবে। চলো আমরা সমাধানটি দেখে আসি। যেখানে আমাদের প্রেজেন্ট ভ্যালু দেওয়া ছিল 3,35,200, তোমরা এটা একটু মিস্টেক হয়ে গেছে, তোমরা 200 টাকা ধরেই করবে। 3,35,200, আয় 15%, এম ছিল আমার 5। যেহেতু প্রত্যেক বছর বলা রয়েছে, তাহলে এম এর মান হবে অবশ্যই 1। আমাকে বের করতে হবে এর মান, মানে কিস্তির পরিমাণ। এই হচ্ছে আমাদের প্রেজেন্ট ভ্যালু কিস্তি নির্ণয়ের শেষের সূত্র। আমরা সূত্র লিখলাম, এই যে আমরা মান বসিয়ে দিলাম। মান বসানোর পরে তোমরা ঠিক আগের মতোই স্বাভাবিক নিয়মে যেভাবে আমরা ক্যালকুলেশন দেখিয়েছিলাম, ঠিক সেভাবেই তোমরা ক্যালকুলেশনটা করার চেষ্টা করবে। এইভাবে আমাদের ক্যালকুলেশন করলে দেখো এখানে কিস্তির মানটা চলে আসতেছে 1 লক্ষ টাকা। অনেকের 99,999, 99,996 এই অঙ্কের ক্ষেত্রে চলে আসে। তোমাদের মান যেটা আসবে তোমরা সেটা দিয়ে অঙ্কটা করার চেষ্টা করবে। আমার এখানে 1 লক্ষ বের হয়েছে, তাই আমি 1 লক্ষ টাকা দিয়ে তোমাদের ঋণ পরিশোধ সূচি বা তালিকাটা তৈরি করে দেখাবো। তো প্রথমে আমরা কিস্তির মান বের করে ফেললাম। এখন আমরা চলে যাব আমাদের ঋণ পরিশোধ সূচি বা তালিকা কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা এখন শিখব। এই হচ্ছে আমাদের ঋণ পরিশোধ সূচি বা তালিকা। এইভাবে টেবিল বা ঘর করে আমাদের করতে হবে। টেবিল বা ঘর কিভাবে হবে সেটা আমি তোমাদের একটু বলে দিচ্ছি। যদি অঙ্ক যেই কয় বছরের অঙ্ক হবে, তোমরা নিচে নিচে তার চেয়ে একটা ঘর বেশি করবে। আমি আবার বলে দিচ্ছি, যেই কয় বছরের অঙ্ক হবে তোমরা নিচে নিচে তার চেয়ে একটা ঘর বেশি করবে। যেহেতু আমাদের এখানে ঋণ পরিশোধ সূচি বা ঋণের মেয়াদটা ছিল 5 বছর, তাই আমাদের নিচে নিচে ঘর হবে 6টা, আর পাশাপাশি ঘর অলওয়েজ 6টা। একটু খেয়াল করে দেখো যে আমাদের প্রথম ঘরটা একটু তোমরা বড় করে আঁকার চেষ্টা করবে, আর পরবর্তী ঘরগুলো মোটামুটি এভারেজ হলেই চলবে। এখানে দেখো আমরা ঘরগুলো যে করেছি, ঘরগুলো একটু নাম্বারিং করে দেওয়ার চেষ্টা করেছি যাতে আমাদের ক্যালকুলেশনটা একটু সহজ হয়। চলো আমরা একটু ঘরের নাম্বারিংগুলো দেখি। আমাদের প্রথম ঘর ছিল বছর, যেটাকে আমরা 1 দিয়ে প্রকাশ করেছি। দ্বিতীয় ঘরের নাম হচ্ছে বছরের শুরুতে ঋণ, যেটাকে আমরা 2 দিয়ে প্রকাশ করেছি। তৃতীয় কিস্তির পরিমাণ, এটাকে আমরা 3 নাম্বার দিয়ে প্রকাশ করেছি। আর চতুর্থ ঘরের নাম হচ্ছে সুদ 4 ইকুয়াল টু আমরা লিখেছি 2 × 15%। যেহেতু আমাদের সুদের হার 15% ছিল, তাই এখানে তোমরা লিখবা 2 × 15%। সুদের হার যা থাকবে 2 এর সাথে তোমরা অত পার্সেন্ট গুণ করে দিবে। 2 বলতে কি বোঝাচ্ছে? এখানে 2 নাম্বার ঘরে যে অ্যামাউন্টটা থাকবে, 2 নাম্বার ঘরে যে অ্যামাউন্টটা থাকবে তার উপর 15% করে তোমরা এখানে বসাবে। আসল এটা হচ্ছে আমাদের 5 নাম্বার ঘর, সেটা আমরা কিভাবে পাবো? 3 - 4, মানে 3 নাম্বার ঘর থেকে 4 নাম্বার ঘরে যে ব্যালেন্সটা আসবে সেটা বিয়োগ করলে আমরা 5 নাম্বার ঘরের ব্যালেন্সটা পেয়ে যাব। ফাইনালি আমাদের বছরের শেষে ঋণ, এটা হচ্ছে আমাদের 6 নাম্বার ঘর। এটা আমরা কিভাবে পাবো? 2 নাম্বার ঘর থেকে 5 নাম্বার ঘর আমরা বিয়োগ দিলে আমাদের রেজাল্ট চলে আসবে।
তো চলো আমরা একটু প্রথম কয়েকটা সমাধান একটু দেখি। যেমন তোমরা ঘর আঁকার পরে কিস্তির পরিমাণে অবশ্যই তোমরা যে 1 লক্ষ টাকা পেয়েছো এটা প্রত্যেক বছর তোমরা বসিয়ে দিবে। আর বছরের শুরুতে তুমি ঋণ নিয়েছিলে 3,35,220 টাকা, আর তোমার কিস্তির পরিমাণ 1 লক্ষ টাকা। এখন আসো তুমি 4 নাম্বার ঘর কিভাবে করবে। 4 নাম্বার ঘর ছিল তোমার 2 × 15%, তার মানে 2 নাম্বার ঘরে যে ব্যালেন্সটা রয়েছে এই ব্যালেন্সের উপর 15% করলে তোমার এই রেজাল্টটা আসবে। এরপরে তুমি 5 নাম্বার ঘরে চলে যাবে। 5 নাম্বার ঘরে তুমি কিভাবে করবে, 3 থেকে 4 বিয়োগ দেবে। তার মানে 1 লক্ষ টাকা থেকে যদি আমি এই টাকাটা বিয়োগ দেই তাহলে আমার এই রেজাল্টটা চলে আসবে। এরপর আমার 6 নাম্বার ঘর 2 - 5, মানে 2 নাম্বার ঘরে যে ব্যালেন্সটা আছে আর 5 নাম্বার ঘরে যে ব্যালেন্সটা আছে 2 থেকে যদি আমি 5 বিয়োগ দেই তাহলে আমার এই রেজাল্টটা চলে আসবে। এইভাবে প্রত্যেকটা ঘর, এবং তোমরা যখন দ্বিতীয় বছরে চলে যাবে তখন প্রথম বছরের শেষে যে ব্যালেন্সটা ছিল সেটা আবার দ্বিতীয় বছরের শুরুতে নিয়ে আসবে। এইভাবে তোমরা প্রত্যেকটা বছর ক্যালকুলেশন করবে এবং ফাইনালি 5 বছর পরে তোমার কি হবে। 5 বছর পরে দেখা যাবে তোমার ঋণের অর্থ পরিশোধ করা হয়ে যাবে, তোমার আর কোনো ঋণ থাকবে না, মানে তোমার ঋণের ব্যালেন্স চলে আসবে 0। এখানে সেই চিত্রটাই তোমরা দেখতে পাচ্ছ। এটা তোমরা 0 দিয়ে প্রকাশ করতে পারো বা একটা ড্যাশ চিহ্ন দিয়ে এটা প্রকাশ করতে পারো, মানে 5 বছর পরে তোমার ঋণ শেষ বা ঋণের কিস্তি শেষ বা ঋণ পরিশোধ করা তোমাদের শেষ হয়ে যাবে। এই অঙ্কের মাধ্যমে দেখো তুমি প্রত্যেক বছরে সুদের পরিমাণটা বের করতে পারছো, প্রত্যেক বছরে তোমার আসল কত সেটাও তুমি কিন্তু বের করতে পারছো। তার মানে প্রশ্নে কিন্তু অনেক সময় উল্লেখ করে যদি বলে যে দ্বিতীয় বছরের সুদ নির্ণয় করো, তৃতীয় বছরের আসল নির্ণয় করো, সেই ক্ষেত্রে তুমি কিন্তু বুঝবা যে তোমাকে ঋণ পরিশোধ সূচি বা তালিকা ব্যবহার করতে হবে। সুদ, আসল এবং ঋণ পরিশোধ সূচি বা তালিকা এই ধরনের রিকোয়ারমেন্ট যদি প্রশ্নে থাকে তাহলে তুমি ঋণ পরিশোধ সূচি ব্যবহার করার মাধ্যমে প্রশ্নের সমাধান করার চেষ্টা করবে। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্তই। আশা করি তোমরা ক্লাসগুলো ভালোভাবে দেখেছো এবং এইভাবে ক্লাসগুলো ফলো করে তোমরা সামনের দিকে এগিয়ে যাবে। আর কোনো রকম প্রবলেম হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে, আমরা তোমাদের সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। সবাই বাড়িতে থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।